বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। খালেদা জিয়া, তারেক রহমান সহ 237 আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী ঘোষণা, কিছু আসন ভাগাভাগির প্রশ্নে আলোচনা। কোনো নিষেধাজ্ঞা বা ঘোষণা নেই, তবু বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশিদের সহজে ভিসা দিচ্ছে না কেন? যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি থেকে সরে এসে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে ট্রাম্পের ঘোষণায় কি প্রভাব পড়বে বিশ্বে? এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম শামীম রেজা, তার কথা তো শুনবই। একই সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এগুলো হলো দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া 6 আসনে। বিএনপি মোট 37টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সোমবার সন্ধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা প্রকাশ করেন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে 63টি আসনে প্রার্থী ঘোষণা করেনি, এর একটা বড় অংশ মিত্রদল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ে নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, মিত্রদলগুলোর বাইরেও জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং ইসলামপন্থী কিছু দলের সঙ্গে তাদের আসন ভাগাভাগি প্রশ্নে আলোচনা চলছে। এসব দলের জন্য আসন ছেড়ে দিতে হতে পারে বিএনপিকে। তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, এবার তরুণ ও ছাত্র দলের সাবেক নেতাদের অনেককেই প্রার্থী করা হয়েছে। 237 জনের মধ্যে 9 জন নারী প্রার্থী রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসন থেকে লড়বেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্যদের আসন খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 আসনে, ঢাকা 8 আসনে মির্জা আব্বাস, ঢাকা 3 আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী 2 আসনে আব্দুল মঈন খান, চট্টগ্রাম 10 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার 1 আসনে সালাউদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ 2 আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা 3 আসনে হাফিজউদ্দিন আহমেদ ও দিনাজপুর 6 আসনে এজেডএম জাহিদ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এইগুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম শামীম রেজা। অধ্যাপক শামীম রেজা, এই যে বিএনপির যে প্রার্থী তালিকা, প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হলো, কি ধারণা পাওয়া যাচ্ছে? আপনি একটা ধারণা দিয়েছেন যে অনেক তরুণ এই প্রাথমিক তালিকায় আছেন। ঢাকায়ও যদি আপনি লক্ষ্য করেন, যে দেখবেন যারা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের কেউ কেউ আছেন। এটা সকলকে আমি চিনি না, কিন্তু ঢাকার বাইরে অনেক জায়গায় একটু খোঁজখবর নেবারও চেষ্টা করলাম, যে সেখানেও তরুণরা যুক্ত হয়েছেন বা প্রাথমিক তালিকা স্থান পেয়েছেন। কিন্তু মনে রাখতে হবে যে সেখানেও আবার গুরুত্বপূর্ণ প্রার্থীরা আছেন যারা গত 15 বছর বা তারও বেশি সময় ধরে দলের জন্য কাজ করেছেন এবং তারাও এক ধরনের দাবিদার। এখন দল যাদেরকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে, এটার প্রতিক্রিয়া তারা কি দেখান সেটার জন্য আমাদের হয়তো একটু অপেক্ষা করতে হবে। বিশেষ একটা সময় কিন্তু বিএনপি এই প্রার্থীতা ঘোষণা করলো। বিশেষ এই কারণে বলছি, সে 3টা চাপের মধ্যে আছে। একটা হলো তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত, যার ব্যাপারে এক ধরনের কথা প্রচলিত আছে, সে যাকেই দেবে দল তার ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না বা বিদ্রোহী প্রার্থী হবে না, তৃণমূল হবে না। এবং আপনি বিভিন্ন ঢাকা বা ঢাকার বাইরেও যদি যান, দেখবেন যে তারা ব্যানার, পোস্টার এগুলো ফেস্টুন দিয়েছে। ধারণা পাওয়া গেছে তারা অনেক আগেই তাদের প্রার্থী তালিকা ঠিক করেছেন। অন্যদিকে বৃহৎ দল হিসাবে বিএনপির ক্ষেত্রে, যেটা এর আগেও আমরা লক্ষ্য করেছি, একটু আগে যেটা বললাম যে তার বর্ষিয়ানরা আছেন বা অপেক্ষাকৃত কম বয়সীরা আছেন, তরুণরা আছেন, বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রেখেছেন দলের বিভিন্ন সময় বিভিন্ন স্তরে। কিন্তু সকলকে মনোনয়ন দেওয়া সম্ভব না বা প্রাথমিক তালিকা রাখা সম্ভব হয়নি। কিন্তু যে কথাটা প্রচলিত আছে যে তার সাংগঠনিকভাবে তার যে ধরনের কার্যকলাপে আমরা অভ্যস্ত বা দেখে অভ্যস্ত, তাতে তার বিদ্রোহী প্রার্থী তৈরি হবে কিনা এবং এটাকে কিভাবে তারা নেবেন, কিভাবে তারা প্রতিক্রিয়া জানাবেন। তার মানে এই একদিকে রাজনৈতিক একটা চ্যালেঞ্জ যে তার বড় প্রতিদ্বন্দ্বী দল তার প্রার্থী ঠিক করেছে। আর একটা বিষয় মনে রাখতে হবে যে এই সাংগঠনিক একটা দুর্বলতাও তার বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি, যারা শৃঙ্খলা বজায় রাখেননি। 7,000-এর মতো ঘোষণার পরে তারা বেড়ে যায় কেন, অথবা যারা প্রার্থীতার প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন তাদের পক্ষে বিপক্ষে অবস্থা তৈরি হয় কিনা। আর সবশেষটা যেটা সবশেষে জানেন যে এই যে জুলাই বাস্তবায়ন সংক্রান্ত যে ঘোষণাটা, তার অনেকগুলো বিএনপিকে চাপে ফেলেছে, বিশেষ করে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, 270 দিনের এই যে বিধিনিষেধটা। এরকম একটা সময় এসে প্রাথমিক, আবারও বলছি, এটা পরিবর্তন পরিমার্জন হতে পারে। এই
প্রসঙ্গে অর্থাৎ জুলাই সনদ বা গণভোট প্রশ্নে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এটা কি ধরনের চাপ তৈরি করতে পারে, কতটুকু কাজে আসবে বলে মনে? এইটা প্রার্থিতা ঠিক করবার ক্ষেত্রে হয়তো কোনো ভূমিকা রাখবে না, কিন্তু দল নিঃসন্দেহে বিএনপির উপরে চাপটা বেশি থাকবে। আমি বরাবরই বলবার চেষ্টা করেছি যে অন্য দলের তুলনায় বিএনপির দায় এবং চাপ দুটোই খুব বেশি, কারণ সে বড় দল এবং তার অতীত ইতিহাস আছে। সে সরকারে ছিল, বিরোধী দলে ছিল বিভিন্ন ক্ষেত্রে, যেটা অন্যদের ক্ষেত্রে তো অতটা নাই অপেক্ষাকৃত নতুন দলগুলোর ক্ষেত্রে। সেটা তো অবশ্যই তার উপরে একটা চাপ, কারণ যেহেতু এটা ব্যাপারে সিদ্ধান্তে আসা যায়নি এবং দলগুলোর উপরে দায়িত্ব দিয়েছেন সরকার, আবার তারা যদি ব্যর্থ হয় বলা আছে যে তাহলে সরকারি একটা সিদ্ধান্ত তাদেরকে জানিয়ে দেবে, নিঃসন্দেহে এটা একটা চাপ। কিন্তু এখন যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম, আপনি নিজেও বলছিলেন যে অনেকগুলো আসন এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, তার মানে ধারণা করা হচ্ছে যে তাদের সঙ্গে জোট বা মৈত্রী গঠন হবে, তারা হয়তো কিছু আসন ছেড়ে দেবেন। আবার এনসিপি দুই দিকে উন্মুক্ত রেখেছে আমরা যতটুকু বুঝতে পারছি, মানে একাধিক দলের ক্ষেত্রে বিএনপির আলোচনা চলছে এমন একটা কথা ধারণা আমাদেরকে দিয়েছেন, বিবিসি বাংলাকে বলেছেন এনসিপির একজন শীর্ষ নেতা মানে আভাসও কিন্তু দিয়েছিলেন যে যাদের সঙ্গে তাদের মিলবে তারা সেদিকে যেতে পারে। এই যে আসন ভাগাভাগির এই বিষয়টা, এটা রাজনীতিতে কি ধরনের বোঝাপড়া বা পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করেন? অন্য সময় হলে তো আমরা উত্তরটা হয়তো অন্যভাবে খুব সহজে দিতাম যে কে কার শরিক হচ্ছে কি, কিন্তু এখন তো একেবারে ভিন্ন বাস্তবতা। এখন বিএনপির যে অবস্থান সংস্কারের ক্ষেত্রে, সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যতটুকু বুঝতে পারছি, সে কিন্তু অতটা র্যাডিক্যাল না বা র্যাডিক্যাল হতে পারছে না। আমি বলছি একবারে যুগান্তকারী পরিবর্তন, খুব বড় কিছু করে ফেলবো এরকম না, সে একটা মধ্যপন্থায় থাকতে চায় যে কতটুকু রাখা যাবে কতটুকু রাখা যাবে না। এখন সেক্ষেত্রে আগামী সংসদ গঠিত হবার পরে কেমন সংখ্যা তারা পাবেন, আইন পরিবর্তনের জন্য যথেষ্ট সংখ্যক তাদের সুযোগ থাকবে কিনা, এবং আপনি যেটা কথা বলছেন শরিক তৈরি হলে বা মৈত্রী বা জোট গঠন হলে তারা কোন আদর্শের হবেন, এবং যে জায়গাগুলোতে দ্বিমত আছে বা ভিন্ন মত আছে সেগুলোতে তারা কি ভূমিকা রাখবেন, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন সেই বোঝাপড়ার ক্ষেত্রে যেহেতু এই ধরনের বিভাজন বা রাজনৈতিক বোঝাপড়ার একটা আভাস পাওয়া যাচ্ছিল যে জামায়াতের সঙ্গে অন্যান্য কয়েকটি ইসলামী দল মিলে 8টি ইসলামী দলের একটা তাদের যুগপথ আসলে এক ধরনের রাজনীতি করার চেষ্টা, অন্যদিকে এনসিপির সঙ্গে বিএনপির আলোচনা শোনা যাচ্ছে, অন্যান্য দলগুলো এমনকি ইসলামপন্থী দলকেও আসন ভাগ দেওয়ার কথা হচ্ছে। এখানে আমার কাছে যেটা মনে হয় যে এর আগে জামায়াতকে দুর্বল করার চেষ্টা বা রাজনীতিতে না, এটা খুব স্বাভাবিক। এটা তো বিএনপি অবশ্যই চাইবে যে জামাতকে দুর্বল করতে, জামাতও চাইবে নির্বাচনে বিএনপিকে দুর্বল করতে, কিন্তু বিএনপির যদি সবশেষ নির্বাচন ধরি বা 15 বছর আগে নির্বাচন ধরে যখন জামাত তার সঙ্গী হিসাবে নির্বাচন করেছে, সেই অবস্থা থেকে সে সরে এসেছে এবং তার বক্তব্য, তার অবস্থান, এবং এখন যদি আবার সেটা পুনর্মূল্যায়ন করে সেটা তার জন্য বিপর্যয়ের কারণ হতে পারে, সেদিকে হয়তো সম্ভবত সে যাবে না। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থী বা ইসলাম পছন্দের দলগুলোর একটা বিশেষ ভূমিকা আছে, এবং সেটা জামাতের বাইরেও বিভিন্ন মতের পথের ইসলামপন্থী দলের আছে, অন্তত 3টা বা 4টা বড় ধারা সেখানে আছে। তো আমার মনে হয় যে বিএনপির প্রচেষ্টা থাকবে তাদেরকে এক ধরনের আসনের সুযোগ দেওয়া, যাতে করে জামাতের যে রাজনীতি সংশ্লিষ্ট যে ধর্মভিত্তিক যে এজেন্ডাগুলো আছে তার বিপরীতে একটা অপেক্ষাকৃত নরম কিংবা মধ্যম পন্থার, আবার একটু ইসলাম পছন্দের দিকেও তাদের ঝুঁকে থাকা, দুটোর মধ্যে একটা সমন্বয় করতে পারেন কিনা, ভারসাম্য আনতে পারে। বিদেশে পড়তে যেতে লম্বা সময় ধরে চেষ্টা করেছেন, পেয়েছেন স্কলারশিপও, কিন্তু শেষ মুহূর্তে যেতে পারেননি, ভিসা পাননি বলে এমন ঘটনা ঘটছে অনেক শিক্ষার্থীর সাথেই। এমনকি বহু দেশ ঘোরা ব্যক্তিরাও সহজে ভিসা পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে। কিন্তু এর কারণ কি? বাংলাদেশিরা সহজে ভিসা পাচ্ছে না কেন? তানহা তাসনিমের প্রতিবেদন। অলমোস্ট 2.5 থেকে 3 মাস বুদাপেস্টের জন্য, আর ইউএস এর জন্য এম্বাসি ডেটটা পাওয়ার জন্য আমার 6 মাসের মতো অপেক্ষা করা লাগছে। আমাদের বাংলাদেশিদের কিছু অসাধু ব্যবসায়ীরা যারা ভিজিট ভিসায় সেখানে পাঠিয়ে তাদেরকে ওয়ার্কার হিসেবে কনভার্ট করছে। হয়তো 10 জন এরকম অনিয়মিত কাজের সাথে যুক্ত ছিল, তার জন্য 1000 লোক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকার পরও বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না বেশ কয়েকটি দেশ। বিদেশে পড়তে, কাজ করতে কিংবা বেড়াতে যেতে আগ্রহীদের অনেকেই জানিয়েছেন এমন অভিযোগ। একই সমস্যার কথা জানাচ্ছেন পর্যটন খাত সংশ্লিষ্টরাও। বলছেন দেশগুলো ভ্রমণসহ অনেক ধরনের ভিসা দিচ্ছে না। ইন্ডিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, বাহরাইন, ওমান, উজবেকিস্তান, সৌদি আরব, ভিয়েতনাম, এসব দেশ আমাদেরকে ভিসা দিচ্ছে না। এবার শুধু তাই নয়, থাইল্যান্ডের ভিসা অনেক বেশি সময় নেয়, সিঙ্গাপুর, মালয়েশিয়ার ভিসার রেশিও কম, ফিলিপাইন অনেক বেশি সময় নেয়, ইন্দোনেশিয়া ভিসা সার্ভিস চার্জ, ভিসা ফি অনেক, ইভেন অনারেবল ভিসা ছিল শ্রীলঙ্কা, তাও এখন ইলেকট্রনিক্স ভিসা, তাও সময় নিচ্ছে 2-3 দিন।
জুলাই গণ অভ্যুত্থানের পর টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত। দেশটির এই সিদ্ধান্তকে অনেকটা রাজনৈতিক হিসেবে দেখা হলেও ঘোষণা ছাড়াই ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার দেশগুলো থেকে সব ধরনের ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে বলে জানাচ্ছেন খাত সংশ্লিষ্টরা, যার অন্যতম একটি কারণ হিসেবে সামনে আসছে অবৈধ অভিবাসন। ভিসা পাওয়ার সুযোগে বা এটাকে অপব্যবহার করে অনেকে কিন্তু অনিয়মিতভাবেও যাচ্ছে, এবং সেই প্রবণতার কারণেই আমার ধারণা যে দেশগুলোতে খুব বেশি এই ধরনের অভিবাসন বিরোধী বাতাবরণ নেই, সেই দেশগুলোও কিন্তু এখন সতর্ক হচ্ছে। যেমন ধরুন ভিয়েতনামের কথা যদি বলি, থাইল্যান্ডের কথা যদি বলি। বিশ্লেষকরা বলছেন অনেক ক্ষেত্রে সহজলভ্য একটি দেশের ভিসা নিয়ে সেখানে গিয়ে অন্য দেশে চলে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। ফলে এই দেশগুলো ভিসা দেওয়ার ক্ষেত্রে সতর্ক হচ্ছে বা ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে, যার প্রভাব পড়ছে ভ্রমণ পিপাসু বা পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের উপরও। তেমনি একজন মিস ঝুমা 1 বছরেরও বেশি সময় ধরে একাধিক দেশে চেষ্টার পরও পাননি স্টুডেন্ট ভিসা। অক্টোবরে বুদাপেস্টে অ্যাপ্লাই করি, দেন জানুয়ারি অবধি তো ওইটা আমার জন্য নো হয়ে আসে। দেন জানুয়ারিতে আবার ইউএসএতে অ্যাপ্লাই করি। মোটামুটি অক্টোবর থেকে টিল দিস নভেম্বর অলমোস্ট 1 বছরের বেশি সময় আমার। এর আগে আরও কিছু পেপার ওয়ার্ক ছিল, সব মিলে একটা লম্বা সময় আমার এই পিছনে দৌড়াদৌড়ির পিছনে চলে গিয়েছে। ভিসা পাওয়ার ক্ষেত্রে পাসপোর্টের র্যাঙ্কিংয়ের বিষয়টিও আলোচনায় আসে। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্য মতে দুর্বলতম পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান 9ম। পর্যটন ব্যবসায়ীরা বলছেন এতগুলো দেশের ভিসা নিয়ে এমন জটিলতা খুব বেশি দিনের না। ইউএসএ বাংলাদেশিদের জন্য B1, B2 ভিসা প্রত্যেক বছরই 5 থেকে 6 লাখ ভিসা বরাদ্দ করে থাকে। সে জায়গায় ইউএস এম্বাসি কিন্তু এই 2025-এ আমার মনে হয় না 2 লাখের বেশি ভিসা দিয়েছে। তো সে জায়গায় অনেক ভিসা কিন্তু হয় নাই। তো সে জায়গায় ইউএস বলেন, অস্ট্রেলিয়া বলেন, আপনার কানাডা বলেন, কানাডা কিন্তু লাস্ট 2023-24 হিউজ পরিমাণ বাংলাদেশিদেরকে ভিসা দিল। লাস্ট মানে পাসপোর্টের যতদিন মেয়াদ ততদিনই ভিসা দিয়েছে, বাট এই বছর কিন্তু কোনো ভিসা দিচ্ছে না। বিশ্লেষকরা বলছেন ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতার প্রধান কারণ দেশের নেতিবাচক ভাবমূর্তি। রাজনীতির পট পরিবর্তনের পর অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতায় অবৈধ অভিবাসনের সুযোগ খোঁজার প্রবণতা বেড়েছে। এছাড়াও দেশের বাইরে রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের প্রকাশ্য বিবাদও ভিসা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি ফ্যাক্টর হয়ে উঠেছে। ভারত এটা একেবারেই রাজনৈতিক, কাজেই এটা রাজনৈতিক বাতাবরণ যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা হবে না। ইউরোপ, আমেরিকা বা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া বলেন, সেই দেশগুলোতে আমার ধারণা কূটনৈতিকভাবে উদ্যোগ নেওয়ার সুযোগ আছে, কিন্তু সেই কূটনৈতিক উদ্যোগকে যদি আপনি সমর্থন দিতে হয় সাবস্টেন্সিয়ালি, তাহলে আপনাকে ডোমেস্টিক জায়গাতে হাত দিতে হবে, এবং সেখানে যদি আমরা যথোপযুক্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগুলো সুরাহা করার চেষ্টা করছি, এটা যদি দৃশ্যমান করতে পারি, তাহলে আমার ধারণা ভিসা প্রক্রিয়ার এই বাড়তি জটিলতা যেটা আমরা সাম্প্রতিককালে দেখছি সেটা থেকে বেরিয়ে আসা হয়তো সম্ভব হবে। গত বছর ডিসেম্বরে ভারতের ভিসা সীমিত থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে অন্য দেশে সরাতে কূটনীতিকদের অনুরোধ জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। 3 মাস পর ঢাকা থেকে 9টি দেশের ভিসা প্রক্রিয়া শুরু হয়, কিন্তু সেই দেশগুলো থেকেও ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা যাচ্ছে। কয়েক মাস আগে সংবাদ মাধ্যমে ভিসা জটিলতার কথা স্বীকার করে নেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তাই করেন বাংলাদেশিদের কর্মকাণ্ডকে। কিন্তু উদ্ভূত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সরকার এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ কতটা নিতে পেরেছে তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক SM শামীম রেজা। অধ্যাপক শামীম রেজা, এই যে সহজে ভিসা পাওয়া যাচ্ছে না, এটা বাংলাদেশের জন্য ঠিক কত বড় সমস্যা এবং কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? সব পক্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি এখন আগের চাইতে ধনী হয়েছেন বা অবস্থার উন্নতি হয়েছে। এখন তো একজন পর্যটক শুধু কক্সবাজার বা কুয়াকাটার মধ্যে সন্তুষ্ট নন, তিনি মালদ্বীপে যেতে চান, শ্রীলঙ্কায় যেতে চান বা থাইল্যান্ডের সমুদ্র সৈকতে যেতে চান, তিনি ভিসা পাচ্ছেন না। চিকিৎসার জন্য আপনি তো ওই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসার সুবিধা দিয়ে এখানে নাই। বিশেষায়িত চিকিৎসার জন্য অনেকগুলো দেশে যেতে হচ্ছে, বিশেষ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর কথা যদি বলি, সেখানে যাওয়ার জন্য তারা সময় মতো ভিসা পাচ্ছেন না। বিপুল সংখ্যক শিক্ষার্থী, যদিও সেটা আরেকটা আলোচনা যে কত সংখ্যক শিক্ষার্থী আসলে শিক্ষার উচ্চতর প্রশিক্ষণ এবং শিক্ষার জন্য যেতে চাইছেন, নাকি তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে চাইছেন, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যাই হোক, তারা যেতে চাইছেন এই দেশ ছেড়ে, তারা অন্য কোথাও উন্নত জীবনের জন্য তারা যেতে চাইছেন, সেখানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা প্রভাবিত হচ্ছেন। এবং যারা বিশেষ দক্ষতা রাখেন
বা এই ধরনের আমাদের অন্য দেশগুলোতে, সেটা ধরুন আইটি সেক্টর হতে পারে, চিকিৎসা হতে পারে, শিক্ষকতার ক্ষেত্রে হতে পারে, আরও অনেক, যেখানে তিনি ওই দেশে চাকরি নিয়ে যেতে চান। আমি দক্ষ কর্মীদের কথাও যদি বলি, তারা সেখানে যেতে পারছেন না। অদক্ষ যারা সাধারণভাবে আমরা যাদের অভিবাসী কর্মী সেবা পাঠাই, তারা তো বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়েন। সবকিছু ঠিকঠাক থাকলেও তারা সমস্যার মধ্যে পড়েন অনেক সময়। মানবাধিকার সংক্রান্ত ইস্যু আছে, তাদের সঙ্গে ভালো আচরণ করা হয় না, বেতন সুবিধা দিয়ে কথা হচ্ছে, এর বাইরে তো আরও অনেক কাজে মানুষ যেতে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রভাবিত হচ্ছে। আপনি যখন এই ধরনের একটা পেতে বিলম্ব হচ্ছে বা বিভিন্ন শর্ত নতুন করে যোগ করতে হচ্ছে, যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে আগে এত শর্ত ছিল না, দক্ষিণ এশিয়ারও কোনো কোনো দেশ শর্ত আরোপ করছে, ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন ধরনের শর্তের সঙ্গে এখন আপনাকে কমপ্লাই করতে হচ্ছে। আপনাদের এই প্রতিবেদন থেকে একটা কথা বলি পরবর্তীতে আলোচনা, যে আপনাকে দুটো বিষয় বিবেচনায় রাখতে হবে। বিশ্বব্যাপী যেসব দেশগুলোতে আমরা যেতে চাই, তাদের অভিবাসন নীতির পরিবর্তন হচ্ছে, এবং সেই অভিবাসনটা আভ্যন্তরীণ একটা বিষয় তাদের, এবং সেটা শুধুমাত্র যারা স্থায়ীভাবে থাকতে চান তাদের ক্ষেত্রে কিন্তু না, যারা পর্যটনে যাচ্ছেন, পড়তে যাচ্ছেন, দীর্ঘ মেয়াদে থাকতে যাচ্ছেন, কাজের সুযোগ, তাদেরকে। আর পাসপোর্টের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা খুবই খারাপ অবস্থায় আছি, আর আমাদের আভ্যন্তরীণ কিছু বিষয় আছে, সেটাও প্রভাবিত করে থাকতে পারে। এখন এই যে সরকারের দিক থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত পরিস্থিতি খারাপই হয়েছে। সরকার আর কি করতে পারে বা তাদের ঘাটতির জায়গা? এটা কিন্তু দুই পক্ষে, যিনি যেতে চাইছেন তার বিষয়গুলো কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে। আপনি নির্দিষ্ট সময়ের বাইরে ওভারস্টে যেটাকে বলে, আপনি করছেন, আপনি ফিরছেন না, আপনি অবৈধ হয়ে যাচ্ছেন, আপনি এক দেশের ভিসা নিয়ে আরেক দেশে যাচ্ছেন, আপনি সাগর নদী পাড়ি দিয়ে আপনি অন্য সুবিধাজনক একটা দেশে যাবার কথা বলছেন। তার মানে ইউরোপিয়ান ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর ক্ষেত্রে হিউম্যান ট্রাফিকিং খুব গুরুত্বপূর্ণ। আপনি নিজে হয়তো কাউকে ট্রাফিক করছেন না, কিন্তু আপনি ট্রাফিক হচ্ছেন, সেটার একটা বড় প্রভাব পড়ছে। সুতরাং এই ধরনের আচরণগুলো যখন আমরা করি, আমরা অনেক ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়ছি, যেটা শোভন না বা ওই দেশের আইনে সেটা অনুমোদন করে না। সবশেষে আমাদের রাজনৈতিক পরিবর্তনের পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা বড় দুটো দলের যে শোডাউন দেখলাম, সেখানে পুলিশকে হস্তক্ষেপ করতে হচ্ছে, গ্রেপ্তারের মতো ঘটনা ঘটছে, যুক্তরাজ্যে ঘটেছে। এখন এক দেশের রাজনীতি, সেটা যদি ওই দেশে গিয়ে আপনি সেটার এক ধরনের প্রকাশ ঘটান, এবং সেটা যদি কিছুটা হলেও যতই অতটা সহিংস না হোক, তার নিরাপত্তা, তার আইন শৃঙ্খলাকে বিঘ্নিত করে, এটা দেশের আমাদের দিক থেকে। অর্থাৎ আপনি যদি বলেন যে যারা যেতে চাইছেন বা যারা ওখানে অবস্থান করছেন, সরকারের দিক থেকে আপনি যদি বলেন, আমরা এই পর্যন্ত কোনোদিনই এরকম পরিস্থিতিতে দৃশ্যমান কূটনৈতিক কোনো প্রজেক্ট বা কোনো স্ট্র্যাটেজি আমরা কোনোদিন দেখিনি। কিছু উন্নতি হয়েছে সাম্প্রতিক সময়ে, যে আপনার উপসাগরীয় একটা দুটো দেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়েছে অভিবাসী কর্মী নেওয়ার ক্ষেত্রে, কিন্তু সামগ্রিক যে আলোচনা করলেন, সেটার জন্য আসলে কী ধরনের কূটনৈতিক প্রচেষ্টা নেওয়া হচ্ছে সেটা আমাদের কাছে কখনো স্পষ্ট হয় না। আর একটা হচ্ছে, আমরা টিট ফর ট্যাট করতে পারি না, যে একটা দেশ আমার ক্ষেত্রে এটা করেছে, যেটা কোনো কোনো দেশ করেছে, আমিও একটু কঠোরতা দেখাই বা এত সহজে তাকে ভিসা না দেয়, আমরা দেশ হিসাবে বা কূটনৈতিকভাবে কখনো এটা করে দেখি, আমরা করি না, আমরা সেটা করি। অবস্থান আছে কিনা হয়তো, সেই সক্ষমতায় তারা আছে কিনা। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যালে লিখেছেন, যেহেতু অন্যান্য দেশগুলো তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্রের কর্মসূচি পরিচালনা করছে, তাই আমি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগকে সমতার ভিত্তিতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছি। তিনি বলেছেন, এগুলো অবিলম্বে শুরু করা হবে। আমেরিকার এই ঘোষণা কি বার্তা দিচ্ছে? এর প্রভাব কি হবে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করার ঘোষণা ইঙ্গিত দিচ্ছে মার্কিন নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তনের। এটা অন্যদের সাথে সম্পর্কিত, তারা সবাই দেখা যাচ্ছে পরীক্ষা করছে। আমাদের কাছে অন্য যে কোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে। আমরা পরীক্ষা করি না, ও বহু বছর আগে আমরা এটি বন্ধ করে দিয়েছি, কিন্তু অন্যরা পরীক্ষা করছে, তাই আমার মনে হয় আমাদেরও তা করা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র থাকার দাবিটি বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের পরিসংখ্যানের সাথে মেলে না। হিসেবগুলিতে বর্তমানে রাশিয়ার কাছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। তাহলে কি যুক্তরাষ্ট্র গোপনে পারমাণবিক অস্ত্রে আরও এগিয়ে গেছে? সে ব্যাখ্যা এখনো নেই। সম্প্রতি একটি নতুন পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে রাশিয়া। তারা দাবি করেছে এটি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। এছাড়া চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান ও ভারত সাম্প্রতিক বছরগুলিতে পারমাণবিক অস্ত্র বাড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও সামরিক বাজেট অনেক বেশি। ফলে যদি আমেরিকা পরীক্ষায় ফিরে যায়, তাহলে রাশিয়া ও চীন আরও নতুন কর্মসূচি চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে পারমাণবিক চুক্তি, যেখানে উভয় দেশ পারমাণবিক অস্ত্রের মোতায়েন সীমিত করতে সম্মত হয়েছিল, তার মেয়াদও আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে।
বিশ্লেষকদের অনেকে ইঙ্গিত করছেন ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, ভারত পাকিস্তানের সীমান্ত উত্তেজনা কিংবা কোরীয় উপদ্বীপ বা তাইওয়ানের পরিস্থিতি সব মিলে বৈশ্বিক অস্থিরতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পারমাণবিক শক্তিধর দেশগুলো ক্রমেই আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে। কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ফেলো জেমি ওয়াং বলছেন, এটি এক উদ্বেগজনক মুহূর্ত। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এমন এক পর্যায়ে প্রবেশ করছে যা একটি সম্ভাব্য অস্ত্র প্রতিযোগিতার দিকে নিয়ে যেতে পারে। আবার এটিকে রাজনৈতিক বার্তা বা শক্তিমত্তা প্রদর্শনের উপায় হিসেবেও দেখছেন অনেকে। যদিও এটা পরিষ্কার নয় যে মিস্টার ট্রাম্প পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থা যেমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চান, নাকি তিনি পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে পরীক্ষা করতে চান। 1990-এর দশক থেকে শুধুমাত্র উত্তর কোরিয়াই পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা চালিয়েছে। তাদের সবশেষ পরীক্ষাটিও ছিল 2017 সালে। যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায় 1992 সালে নেভাডায়। বিশেষজ্ঞরা বলছেন, এখন সেই স্থানটি আবার ব্যবহার করতে হলে অন্তত 3 বছর সময় লাগবে। আরও নানা ধরনের জটিলতাও রয়েছে। একদিকে যখন পারমাণবিক আতঙ্ক বাড়ছে, তখন পৃথিবীর ধনী ও প্রযুক্তি বিলিয়নাররা নিজেদের নিরাপদ আশ্রয় হিসেবে ভূগর্ভস্থ বাংকার তৈরি করে রেখেছেন এমন গুঞ্জনও খবরে এসেছে। যেমন মার্ক জাকারবার্গের 2টি জায়গায় বিলাসবহুল বাংকারের কথা শোনা যায়, যদিও সেগুলোকে বেসমেন্ট বলে দাবি করেন তিনি। টেক টাইকুন লিঙ্কডিনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান এর আগে তাদের কাছে অ্যাপোক্যালিপস ইন্স্যুরেন্স বা মহাপ্রলয় এলে বাঁচার প্রস্তুতি রয়েছে বলে দাবি করেছিলেন। তিনি এটাও দাবি করেছিলেন যে অতি ধনী যারা, তাদের অন্তত অর্ধেকেরই এমনটি রয়েছে, যারা নিউজিল্যান্ডে সম্পদ গড়েছেন। যদিও সেসবের পেছনে পারমাণবিক অস্ত্রের বিবেচনা ছিল কিনা তা নিয়ে জানা যায় না। আবার এটাও একটা বাস্তবতা যে পারমাণবিক বোমা যতটা ভয়ঙ্কর, সেটা প্রয়োগের চেয়ে হুমকি হিসেবে দেখার জায়গাটাই বেশি। যেমন রাশিয়া সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকবার এমন হুমকি দিয়েছে। তবে বিশ্বে অস্থিতিশীল পরিস্থিতির সাথে যেভাবে অস্ত্রের প্রতিযোগিতা বাড়ছে, তাতে করে অন্তত শান্তি বা স্থিতিশীলতার কোনো বার্তা পাওয়া যায় না। সঙ্গে আছেন অধ্যাপক এস এম শামীম রেজা। মিস্টার ট্রাম্প এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পাল্টে যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছেন, এখন পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে চান। এর ফলাফল কি হতে পারে? তার আগে বলি যে আপনাদের প্রতিবেদন এত ভালো যে এরপরে নতুন আলোচনা করবার প্রায় সুযোগ থাকেই না, আমি প্রশংসাই করছি। একটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বৃহৎ শক্তিগুলো পৃথিবীতে একটা যুদ্ধাবস্থা অনেক সময় তৈরি করে। তার মানে এই না যে আপনি সরাসরি যুদ্ধে যাবেন, এবং এর একটা অর্থনীতি আছে। আবার নতুন করে যে সমস্ত দেশগুলো অস্ত্রের মজুদ বাড়াতে চায়, সামরিক ব্যয় বাড়াতে চায়, তারা নতুন করে উৎসাহিত হয় এবং অস্ত্র কিনতে হয় তাদের কাছ থেকে। এবং যাদের নিউক্লিয়ার মজুদ আছে, এই ধরনের অস্ত্রের মজুদ আছে, তারা সীমিত করতে চেয়েছিল, তারা আবার এটার উৎপাদন বাড়ানোর দিকে যেতে পারে। কিংবা যারা প্রত্যাশী যে আমি কাছাকাছি পৌঁছে গেছি বা আরেকটু আমি করতে চাই, তারা আবার নতুনভাবে উৎসাহিত। এবং সবগুলোর অর্থনীতি কিন্তু যুক্ত এই দেশগুলোর সঙ্গে, কারণ সামরিক অর্থনীতি, একটা সামরিক অর্থনীতি তৈরি হয়। সুতরাং এই আলোচনা থেকে এইভাবে ভাবা যেতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প অনেক সময় অনেক কথা বলেন, আমরা এটা খেয়ালি বক্তব্য হিসাবে নিই, কিন্তু এই বক্তব্যটা বোধহয় খুব খেয়ালি না। এবং বিশেষ করে রাশিয়া যখন একটা পরীক্ষা করেছে, সে পূর্ণ বিস্ফোরণ হয়তো ঘটায়নি, সরবরাহ ব্যবস্থার একটা পরীক্ষা সে করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনো বলছে না যে সে কি ধরনের পরীক্ষা করতে চায়, একটা পূর্ণাঙ্গ বিস্ফোরণ বা অন্য কোনো মাত্রায়। কিন্তু সমতার ভিত্তিতে, মানে তার মানে আমার মতো সমান শক্তি যাদের আছে, তারা যতটুকু করবে আমিও ততটুকু করব। তো হতে পারে এটা প্রভাব দেখানোর জন্য যে আমার কতটুকু প্রভাব আছে। সংখ্যার যে আলোচনা, এগুলো স্নায়ুযুদ্ধের সময় আমাদের খুব জনপ্রিয় আলোচনা ছিল, আমরা প্রায়ই করতাম কার কাছে কয়টা আছে। আসলে এটা দিয়ে তো শক্তিমত্তা বোঝা যায় না, কিন্তু স্নায়ুযুদ্ধের মতো একটা আসল কথা যে একটা প্রভাব রাখা, একটা শক্তিমত্তা দেখানো, এবং এর পেছনে তার দীর্ঘমেয়াদী একটা কৌশল থাকতে পারে, অন্য দেশগুলোর সঙ্গে একটা জোট করা, আর সামরিক ব্যয় বাড়ানো, আরও এই ধরনের কিছু জিনিস বিক্রি করা। আর ধনীদের কথা যেটা বললেন, ধনীরা তো মঙ্গল গ্রহে যে আরো চিন্তা করছে, না তারা তো বলছেন 40-45 সালে হয়তো আমরা মঙ্গল গ্রহ বা অন্য কোনো গ্রহে বসবাস করব। অতএব এই বাংকার আগের পুরনো পদ্ধতি, আমার মনে আমাদের মতো অপেক্ষাকৃত গরিবদের এটা নিয়ে মাথা না ঘামালেও চলবে। আচ্ছা, 2 বছরে 68,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, লক্ষাধিক মানুষকে করেছে আহত, ধ্বংস করে দিয়েছে আস্ত একটা অঞ্চল। গাজায় এমন বর্বরতায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রেও প্রশ্নবিদ্ধ হয়েছে নেতানিয়াহু সরকারের ভাবমূর্তি। এবার সেই গণহত্যার ন্যায্যতা তৈরি করে দায় এড়াতে চাইছেন নেতানিয়াহু। গাজা যুদ্ধকে নতুনভাবে উপস্থাপন করে হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে মনোযোগ দিয়েছেন তিনি। নিয়েছেন অভিনব এক কৌশল।
গাজা যুদ্ধে ইসরায়েলি সেনাদের বর্বরতা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্ব বিবেককেই, যে কারণে মার্কিন বারণ সত্ত্বেও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে অনেক পশ্চিমা দেশ। এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও ইসরায়েল বিরোধী মনোভাব বাড়ছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আক্রমণ বন্ধে দাবি উঠেছে মার্কিন তহবিল বন্ধেরও। এমন পরিস্থিতিতে তাই ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে ইসরায়েল। লক্ষ্য পূরণে এরই মধ্যে 3টি মার্কিন জনসংযোগ প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে তেল আবিব, যারা অনলাইনে ও মার্কিন খ্রিস্টান ডানপন্থীদের মধ্যে ইসরায়েলের ভাবমূর্তি উন্নত করতে প্রচারণা চালাবে। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী এই 3 প্রতিষ্ঠান হল ব্রিজেস পার্টনার্স, খ্রিস্টান পিয়ার সংস্থা শো ফেইথ বাই ওয়ার্কস ও অনলাইন পরামর্শদাতা প্রতিষ্ঠান ক্লক টাওয়ার এক্স, যাদের কাজ ইসরায়েলের হারানো সমর্থন ফিরিয়ে আনা। গাজা যুদ্ধের শুরুর দিকে মার্কিন মূলধারার গণমাধ্যমে ইসরায়েল অনুকূল কাভারেজ পেলেও সোশ্যাল মিডিয়ায় তারা পুরোপুরি ব্যর্থ হয়। গাজা যুদ্ধে ইসরায়েলি বর্বরতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, ফলে বিশ্বজুড়ে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে বাড়ে সহানুভূতি। ক্ষুণ্ণ হয় নেতানিয়াহু সরকারের ভাবমূর্তি, যা পুনরুদ্ধারেই এখন পিআর সংস্থাগুলোর দ্বারস্থ হয়েছেন নেতানিয়াহু। খ্রিস্টান পিয়ার সংস্থা শো ফেইথ বাই ওয়ার্কস ইসরায়েলের পক্ষে $32 লাখ প্রচারণা চালাবে বলে জানা গেছে, যেখানে তাদের লক্ষ্য মার্কিন গির্জাগুলোতে ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করা, ফিলিস্তিনিদের চরমপন্থী হিসেবে উপস্থাপন করে হত্যাকাণ্ডের বৈধতা তৈরি করা। প্রচারণার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি গির্জার আশেপাশে থাকা মোবাইল ব্যবহারকারীদের কাছে নির্দিষ্ট বার্তা পাঠাবে। এছাড়া মোবাইল প্রদর্শনীর মাধ্যমে হামাসের 7 অক্টোবরের হামলা নিয়ে নির্মিত 10/7 এক্সপেরিয়েন্স নামের একটি ডকুমেন্টারি দেখানো হবে বড় পর্দায়, যেখানে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করা হবে ইসরায়েলিদের। এছাড়াও খ্রিস্টান সেলিব্রিটি মুখপাত্রদেরও এই প্রচারণায় যুক্ত করার পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির, যেখানে দেখা যেতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় সমর্থক অভিনেতা ক্রিস প্র্যাট ও জন ভয়েটকেও। ক্লক টাওয়ার এক্স তাদের প্রচারণার কৌশল সম্পর্কে জানিয়েছে। তারা জেনারেশন জেড তরুণদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রাম ব্যবহার করবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্ল্যাটফর্ম যেমন চ্যাটজিপিটি, জেমিনি ও গর্ক এর সঙ্গেও কাজ করবে, যেখানে ইহুদি বিরোধিতা মোকাবেলা করা ছাড়াও এআই ব্যবহার করে অনলাইনে কন্টেন্ট ছাড়া হবে, যেন ইসরায়েলপন্থী বার্তা বেশি দৃশ্যমান হয়। ব্রিজেস পার্টনার্সের প্রচারণার ধরন কিছুটা ভিন্ন। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে গোপনে অর্থ দেবে, যাতে তারা ইসরায়েলের পক্ষে পোস্ট দিয়ে জনমত তৈরি করে। এক্ষেত্রে প্রতিটি পোস্টের জন্য গড়ে প্রায় $7,000 দেওয়া হবে বলে সম্প্রতি প্রকাশ করেছে রেসপন্সিবল স্ট্রেট ক্রাফট ম্যাগাজিন, যা নিয়ে এখন চলছে তুমুল বিতর্ক। ইসরায়েলপন্থী যে কোনো পোস্ট দেখা মাত্রই $7,000 লিখে মন্তব্য করছেন সমালোচকরা। ইসরায়েলের এ প্রচারণা সফল হবে কিনা তা এখনই বলা কঠিন, কেননা বিষয়টি প্রকাশ্যে আসার পরই এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে, যা প্রমাণ করে তরুণদের মন পরিবর্তন করা ইসরায়েলের জন্য খুব কঠিন হবে। জানিয়ে বিশ্লেষক মার্ক ওয়েন জন্স বলেন, যত কৃত্রিম তথ্যই তৈরি করা হোক না কেন, তা গাজার বাস্তব ঘটনার বিপরীতে টিকতে পারবে না। তবে এতে হয়তো বিভ্রান্তি তৈরি করা যাবে, যাতে মনে হয় উভয় পক্ষই সমানভাবে দোষী বা ইসরায়েলের প্রতিক্রিয়া যৌক্তিক। যুক্তরাষ্ট্র এতদিন ইসরায়েলকে চোখ বুজে সমর্থন দিয়ে গেছে, বিপরীতে বহন করেছে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক ক্ষতি। তেল আবিবের ওয়াশিংটন নির্ভরতা সম্পর্কে আগেও ধারণা ছিল মার্কিনীদের, তবে সেই নির্ভরতা যে এতটা গভীর তা গাজা যুদ্ধের পর বুঝতে পেরেছে তারা। এছাড়া গাজার এই হত্যাযজ্ঞের দৃশ্য আর নিতে পারছে না অনেক মার্কিনী, তাই ভাটা পড়েছে ইসরায়েলের সমর্থনে এবং এর প্রভাব পড়েছে সাম্প্রতিক বিভিন্ন জরিপেও। দেখা গেছে তরুণদের মধ্যে বাড়ছে ইসরায়েল বিরোধী মনোভাব, এমনকি অনেক খ্রিস্টানরাও এখন এই যুদ্ধের বিরুদ্ধে। বিভাজন দেখা যাচ্ছে ট্রাম্পপন্থী শিবিরেও। ট্রাম্পের মাগা আন্দোলনের অন্যতম সমর্থক মার্জরি টেইলর ইসরায়েলকে $50 কোটি সহায়তা দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেছেন। আরেক মাগা সমর্থক টাকার কার্লসনও ইসরায়েলকে সমর্থন দেওয়ার পক্ষে নন। তার ভাষ্য,
এখন পুরো দুনিয়ায় একটাই গল্প, ইসরায়েল। ভূ রাজনৈতিকভাবে বিষয়টি ততটা গুরুত্বপূর্ণ নয়, অথচ আমরা আমাদের অর্থ, সময় ও মর্যাদা ব্যয় করেছি এমন এক দেশের জন্য যারা আসলে তেমন তাৎপর্যপূর্ণ নয়। এমন পরিস্থিতিতে তাই মার্কিন সহায়তা বন্ধের অনিশ্চয়তা তৈরি হয়েছে ইসরায়েলের জন্য। পুরো বিশ্ব যখন মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে, তখন শেষ ভরসা মার্কিনিরাও মুখ ফিরিয়ে নিলে হুমকির মুখে পড়বে ইসরায়েলের অস্তিত্ব। তাই উপায়ান্তর না দেখে এমন ভাবমূর্তি রক্ষাতেই সকল মনোযোগ নেতানিয়াহুর। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।